প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2024-25 সেশনের ইংরেজি অংশের প্রশ্নগুলো সমাধান করব। এখানে আমাদের প্রথম প্রশ্নটা জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইজ স্যাঙ্গুইন ড্যাশ সাকসেস। এই স্যাঙ্গুইন কথাটার মানে হচ্ছে আশাবাদী, এরপরে প্রিপোজিশন হিসেবে অফ বসে, স্যাঙ্গুইন অফ। ঠিক আছে, আব্দুল্লাহ ইজ স্যাঙ্গুইন অফ সাকসেস, অর্থাৎ আব্দুল্লাহ তার সাকসেসের ব্যাপারে বা সাফল্যের ব্যাপারে আশাবাদী। এরপরের যে প্রশ্নটা এটা জিজ্ঞাসা করছে, দেখো এখানে হচ্ছে কি যে দ্য চাইল্ড কেয়ার নিডস টু এনশিওর এ হোমলি অ্যাটমসফিয়ার, অর্থাৎ এই অ্যাটমসফিয়ার এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তাহলে হোমলি শব্দটা এই নাউনটাকে বর্ণনা দিচ্ছে বা নাউনটার ব্যাপারে আলোচনা করতেছে। কেমন অ্যাটমসফিয়ার, হোমলি, ঠিক আছে, মানে বাসার মতো। তাহলে এটা হবে কি অ্যাডজেক্টিভ, যখন নাউনকে বর্ণনা দেয় তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আমাদের পরের যে প্রশ্ন এটা জিজ্ঞাসা করছে, দেখো এখানে হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে দেখো এই যে হু, হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউনের সাথে যেই শব্দটা থাকে বা সাবজেক্টটা থাকে বা নাউনটা থাকে, সে হচ্ছে ওইটাকেই বোঝায়। যেমন দ্য ম্যান হু, তাহলে হু স্টোল মাই ব্যাগ, মানে আমার ব্যাগটা যে চুরি করেছে সে কে, সে হচ্ছে এই লোকটা। আর এই লোকটা কেমন, এই লোকটা হচ্ছে লম্বা। ঠিক আছে, আর এখানে সমস্যাটা কোথায় দেখো, এখানে হচ্ছে হু এর সামনে সাথে সাথে এখানে আছে টল, এখানে কিন্তু নাউন নাই। নিয়মটা হচ্ছে কি হইতে হবে, এখানে নাউন হইতে হবে। যেমন এখানে হু, হু এর সামনে একটা নাউন আছে কিন্তু এটা হচ্ছে ব্যাগ, তার মানে এখানে বোঝাচ্ছে ব্যাগটা লম্বা। ব্যাগটা তো আসলে লম্বা না, লম্বা হচ্ছে কে, লোকটা। ঠিক আছে, তো তারপরে লাস্টেরটাতে সমস্যা কোথায়, লাস্টেরটাতে এখানে হু ওয়াজ স্টিলিং, এই রিলেটিভ প্রোনাউনের এক পাশের অংশটা দেখো, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আছে আর এটা হচ্ছে নর্মাল পাস্ট টেন্স আছে। তাহলে এক পাশে পাস্ট টেন্স আর এক পাশে কন্টিনিউয়াস টেন্স হয় না। ঠিক আছে, দুই পাশে একই রকম হইতে হয়, একই টেন্সের হইতে হয়। এটাই হচ্ছে এখানকার সমস্যা। তারপরেরটাতে যদি আমরা যাই, এখানে হুইচ ইজ ড্যাশ অফ দ্য টু, তার মানে এখানে দুইজনকার মধ্যে তুলনা করতেছে। তো যখন দুইজনকার মধ্যে তুলনা করে তখন কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে সামনে দা বসে, হু ইজ দ্য চিপার। ঠিক আছে, নির্দিষ্ট দুইজনের মধ্যে তুলনা করতেছে, এই জন্য কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে এখানে কি বসবে, দা বসবে, দা চিপার। আমরা যদি তারপরটাতে যাই, এখানে জিজ্ঞাসা করছে কি যে হার প্যারেন্টস নেভার অ্যাপ্রুভড অফ ড্যাশ অ্যাব্রোড, মানে তার বাবা মা তাকে বাইরে যেতে দেয় না। তো এখানে দেখো অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, অফটা কি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেটা কি হবে, আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এখন এই যে গোয়িং, এটা হচ্ছে তোমার কি হয়ে গেল, জিরান্ড হয়ে গেল। ঠিক আছে, এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়ে এটা একটা নাউন হয়ে গেল আর কি। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি এটা নাউনের মতো কাজ করে তখন এটাকে জিরান্ড বলে। এখন এই কাজটা কার, যাওয়ার ব্যাপারটা এটা কে ঘটাবে, এটা হচ্ছে ওই মেয়েরা ঘটাবে। এই জন্য এটা তার হার হবে, হার মানে হচ্ছে এটা পসেসিভ ফর্মে হবে। এটা যদি আমরা এক্সপ্লেনেশনে যাই, এটার ব্যাখ্যাটা আরো সুন্দর করে এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকেও দেখতে পারো। এখানে দেখো যে এই অফ হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা জিরান্ড হয়ে যায়। আর জিরান্ডের কাজ বা অবস্থাটি কার, ওই মেয়েটার, অর্থাৎ এই মেয়েটার জন্য এখানে কি হয়ে যাবে, তার হার হবে। কেন হার হবে, কারণ জিরান্ডের ঠিক আগে সবসময় পসেসিভ ফর্ম হয়, যেমন মাই, হার, হিজ, দেয়ার, আওয়ার, এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে এগুলো তোমাদের পড়ে নিতে হবে একবার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এটা শিখে রাখবা। এটা অন্যান্য একটা চেঞ্জ করে এই নিয়মটা থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি বলছে দেখো, আই আস্কড হিম হোয়াট হিজ নেম ওয়াজ। প্রথমত দেখো এই যে প্রথম অংশটা দেখা যাচ্ছে, প্রথম অংশটা এখানে কি আছে, আস্কড মানে পাস্ট টেন্সে আছে, তাহলে পরের অংশটাও কি হবে, পাস্ট টেন্সে হবে, ওয়াজ হবে। ঠিক আছে, এখানে ইজ আছে, তারপরে এখানে হ্যাজ আছে, এই দুটো হবে না কারণ এগুলো পাস্ট টেন্সে নাই। আর এটা আছে একটা, এটা আছে একটা। এখন দেখো যদি তুমি নর্মাল একটা প্রশ্ন করো, ঠিক আছে, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে এখানে ইজটা কোথায় হয়েছে, সামনে। কিন্তু এই প্রশ্নটাই যখন অন্য আরেকটা বাক্যের ভিতরে ঢুকে যাবে, যেমন এখানে আই আস্কড হিম, এর পরের একটা অংশ হচ্ছে ওই প্রশ্নটা। তাহলে একটা প্রশ্ন যখন অন্য একটা বাক্যের ভিতরে চলে আসে তখন এটা আর প্রশ্ন থাকে না, এই ক্ষেত্রে এটা একটা বিবৃতি হয়ে যায়। ঠিক আছে,
এই বিবৃতির ক্ষেত্রে এই সাহায্যকারী ভার্বটা তখন পিছনে লিখতে হয়। আমরা যদি একটু এক্সপ্লেনেশন থেকে আরো দেখে আসি, দেখো এরকম আরো কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এখানে বলছে যখন প্রশ্নবোধক বাক্য যেমন হচ্ছে হোয়াট ইজ হিজ নেম অন্য একটি বাক্যের অংশ হয়ে যায়, তখন সেটি আর প্রশ্ন থাকে না, সেটা হয়ে যায় একটা বিবৃতি। ঠিক আছে, একটা স্টেটমেন্ট। এই ক্ষেত্রে ভার্ব হচ্ছে আগে বসে, কিন্তু যখন ইমবেডেড কোশ্চেন মানে অন্য একটা সেন্টেন্সের ভিতরে ঢুকানো কোশ্চেন হবে, সেক্ষেত্রে ভার্বটা পরে চলে যাবে। ঠিক আছে, আর টেন্সের পরিবর্তন, যেহেতু আস্কড এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে পরবর্তী অংশটাও কি হবে, পাস্ট টেন্সে হবে। ওকে, তাহলে এইগুলো জিনিস চিন্তা করলে আমরা এখানকার অ্যান্সারটা খুঁজে পাবো। আমাদের এর পরের যে প্রশ্নটা জিজ্ঞাসা করছে, এটা কি, ইফ দে ড্যাশ দ্য টিকিট আর্লিয়ার দে কুড হ্যাভ গট বেটার সিট, মানে তারা যদি আগে সিটগুলো বুক করে রাখতো তাহলে আরো ভালো সিট পাইতো। তো এরকম যখন আমাদের অতীতকালের কোনো একটা ঘটনা যেটা ঘটার কথা ছিল কিন্তু ঘটে নাই, বা ঘটলে কি হইতো এটা আমরা জানার চেষ্টা করতেছি, একটা কাল্পনিক সিচুয়েশন। ঠিক আছে, যখন আমরা অতীতের কোনো কাল্পনিক পরিস্থিতি নিয়ে কথা বলি যা ঘটেনি এবং সেটা ঘটলে কি ঘটতো, কি হতো, তখন আমাদের থার্ড কন্ডিশনাল ব্যবহার করতে হয়। তো থার্ড কন্ডিশনাল কিভাবে কাজ করে দেখো, এটা হচ্ছে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর তারপরের অংশটার সাথে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো ব্যবহার করতে হয়। তাহলে এই জিনিসগুলো যদি আমরা এখানে ম্যাচ করার ট্রাই করি, দেখো এখানে হচ্ছে কি, পরের যে অংশটা আছে, পরের অংশটা বলছে যে কি ঘটতে পারতো, দে কুড হ্যাভ গট বেটার সিট, এটা হতে পারতো কি করলে, যদি তারা হ্যাড বুকড, এটা হবে কি তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের অংশটাতে উড হ্যাভ, কুড হ্যাভ থাকবে। এটা হচ্ছে তোমাদের থার্ড কন্ডিশনালের একটা এক্সাম্পল। কন্ডিশনালটা খুব ভালো করে পড়বা, কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন সব জায়গাতেই আসে। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, তিনটাই পড়ে নিতে হবে। আমার এখানে থার্ড কন্ডিশনের নিয়মটা দেওয়া আছে। এরপরে দেখো সিনোনিম অফ পারপ্লেক্সড। পারপ্লেক্সড কথাটা মানে হচ্ছে কি, একদম মানে হতবিহ্বল হয়ে পড়া, কি করবা এটা বুঝতে না পারা, এটার নাম হচ্ছে পারপ্লেক্সড। তাহলে এটার সাথে যাই কোনটা, কনফিউজড, মানে সে কি করবে এটা হচ্ছে বুঝতে পারতেছে না, সে দ্বিধান্বিত। এরপরে যদি যাই, হাসান সেড দ্যাট নো আদার কার কুড গো ড্যাশ হিজ কার। তো এখানে এটা বোঝা যাচ্ছে যে নো আদার থাকলে এটা কি হয়, এটা একটা পজিটিভ ডিগ্রির উদাহরণ, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হবে, অ্যাজ ফাস্ট অ্যাজ হিজ কার। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির একটা এক্সাম্পল। এখানে আমাদের নিয়মটা দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। এরপর হচ্ছে কি দেখো, ওয়ান অফ দ্য টু টিচার্স, আচ্ছা সরি, ওয়ান অফ দ্য টু নিউ টিচার্স ওয়ান ইজ এক্সপিরিয়েন্সড অ্যান্ড ড্যাশ। এখানে ঘটনা হচ্ছে কি, দুইজন নির্দিষ্ট করে দিছে, এখানে প্রথমে দুইজন নির্দিষ্ট করে দিছে, তার মধ্যে একজনকার বর্ণনা দিচ্ছে, আরেকজনের বর্ণনা দিতে যাচ্ছে, সেক্ষেত্রে কি ইউজ হবে, সেক্ষেত্রে ইউজ হবে দ্য আদার ইজ নট। ঠিক আছে, একজন এক্সপিরিয়েন্স কিন্তু আরেকজন এক্সপিরিয়েন্সড না, এই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, দ্য আদার। আর অ্যানাদার কখন ইউজ হয় দেখো, অ্যানাদার কথাটা ইউজ হয় হচ্ছে যখন অনেকগুলা জিনিস আছে তার মধ্যে অনির্দিষ্ট থেকে আরো একটা তুমি বুঝাইতে চাচ্ছ, অর্থাৎ অনির্দিষ্ট হলে অ্যানাদার আর নির্দিষ্ট হলে দি আদার। ঠিক আছে, দি আদার ব্যবহার হবে যখন দুইটা জিনিস নির্দিষ্ট করা থাকে, তার মধ্যে একজনকার কথা বলতেছে আর আরেকজনের কথা বলতে চাচ্ছে, তখন হবে দ্য আদার। ওকে, আমাদের পরের প্রশ্নটাতে যাই, বাই দ্য টাইম ইউ গো টু দ্য স্টেশন, মানে তুমি যতক্ষণে স্টেশনে পৌঁছাবে ততক্ষণে আমি আমার কাজ করে ফেলবো। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এই দুইটাই কিন্তু ভবিষ্যতের আলোচনা, তাই না? তাহলে যদি এরকম হয় যে ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ে মধ্যে অন্য একটি কাজ ঘটার আগেই কোনো কাজ শেষ হয়ে যাবে, তখন আমাদের ফিউচার পারফেক্ট টেন্স নিতে হয়। ফিউচার পারফেক্ট টেন্স মানে কি হবে, এখানে সেল হ্যাভ বা উইল হ্যাভ ইউজ হবে। এই যে বাই দ্য টাইম, বাই দেন, বাই প্লাস কোনো একটা সময়, যেমন বাই 5 PM থাকলে এই ধরনের টেন্স হয়, এটা একটু দেখে নিতে হবে। মানে যতক্ষণে তুমি যাই পৌঁছাবা ততক্ষণে আমি কাজ করে ফেলবো, এই হচ্ছে কথা। মানে একটা কাজ ঘটার আগেই আরেকটা কাজ ঘটে যাবে ভবিষ্যতে, তখন আমাদের কি হয়, ফিউচার পারফেক্ট টেন্স হয়। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিসকর্ড। ডিসকর্ড মানে কি, মতভেদ। ডিসকর্ড মানে হচ্ছে মতভেদ, এটার বিপরীত কি হবে তাহলে, হারমোনি। হারমোনি মানে হচ্ছে কি, ঐক্য। এরপরে আসো, তোমার এখানে কি আছে, ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ইজ অথার্ড বাই। আচ্ছা, এটা কে লিখছে, এটা লিখছে হচ্ছে ফ্রয়েড, বিখ্যাত লেখা। তারপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। দেখো এটার উচ্চারণটা কি হবে, কন
তারপর হচ্ছে SCIEN, এটা হচ্ছে সায়েন্স বানানটার ওই জায়গাটার মতো আর কি, ঠিক আছে? তাহলে এটা কি হবে? কন সাই এন সাস, ঠিক আছে? এইটা তোমাদের বানানটা যেভাবে মনে থাকে, কন তারপর হচ্ছে সাইন, SCIENCE, সায়েন্স ছিল যে ওই সায়েন্সের বানানটার মতো, তারপর হচ্ছে TIOUS, বানানটা একটু ভালো করে দেখে নিবা। তারপর হচ্ছে এরপরে হচ্ছে আমাদের ড্যাশ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বিজনেসম্যান হি ফেইলড টু মেক এ প্রফিট। আচ্ছা, এখানে হচ্ছে কি একটা লাইন আর একটা লাইনের উল্টা বোঝাচ্ছে। সে অনেক ইন্ডাস্ট্রিয়াস মানে অনেক পরিশ্রম করতেছে কিন্তু প্রফিট করতে পারতেছে না। তাহলে একটার যখন আরেকটা উল্টা হয় তখন কি কি ইউজ হয়? হয় ডিসপাইট, আর একটা হচ্ছে ইনস্পাইট অফ, ঠিক আছে? ডিসপাইটও ইউজ হয়, ইনস্পাইট অফ এটাও ইউজ হয়, ঠিক আছে? দুইটাই ঠিক আছে। আর ডিসপাইটের পরে আবার অফ হয় না, ঠিক আছে? ইনস্পাইটের পর অফ হয়, আর ডিসপাইট শুধু ডিসপাইট হয়। এখন কথা হচ্ছে দেখো, ইনস্পাইট অফ যদি বসাই অ্যান ইন্ডাস্ট্রিয়াস বিজনেসম্যান, এখানে কিন্তু কোনো কি নাই, সাহায্যকারী ভার্ব নাই। তো ডিসপাইট ব্যবহার করলে তার পাশে একটা সাহায্যকারী ভার্ব আছে, বিইং, ঠিক আছে? ডিসপাইট বিইং অ্যান ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান, এই জন্য প্রথমটা ঠিক, 3 নম্বরটা ঠিক না। তারপরেরটাতে যদি আমরা যাই, এখানে কি জিজ্ঞাসা করছে? এখানে বলছে দ্য ট্রেন ড্যাশ অ্যারাইভড এট। আচ্ছা, এটা হচ্ছে কি যখন কোনো কিছু ঘটার কথা ছিল এরকম কোনো জিজ্ঞাসা হয়, কথা হয় আর কি। সাপোজ টু, বি সাপোজ টু, এটা হচ্ছে কখন ব্যবহৃত হয়? যখন কোনো কাজ হওয়ার কথা ছিল বা কোনো পরিকল্পনা বা অপেক্ষা বোঝানো হয়, ঠিক আছে? যখন অতীতের কোনো কাজ হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে তা ঘটেনি, দেরি হয়ে গেছে, এইসব বুঝাইতে হচ্ছে কি ওয়াজ বা ওয়ার সাপোজ টু ব্যবহৃত হয়। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে দেখো? অ্যান্সার হচ্ছে দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট 11:30, মানে 11:30-এর মধ্যে এটা পৌঁছানোর কথা ছিল, ঠিক আছে? কিন্তু এটা কি ঘটছে? তা করেনি। কি করছে? আরো 1 ঘন্টা লেট করে আসছে। এরপরে যে প্রশ্নটা আসছে দেখো, এটাতে কি জিজ্ঞাসা করছে তোমাকে? হোয়েন আই অ্যারাইভড দে ড্যাশ ডিনার। আচ্ছা, এখানে এটাও খুব বিখ্যাত একটা রাইট ফর্ম ভার্বের নিয়ম। এখানে দেখো দে ড্যাশ ডিনার, আর একটা হচ্ছে আই অ্যারাইভড, মানে আমি মাত্র পৌঁছাইছি, এই ঘটনাটা হঠাৎ ঘটছে। আর তারা আগে থেকেই একটা কাজ করতে আছে, সেটা কি? তারা খাবার খাচ্ছিল, ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে কি হয় দেখো, এটা নিয়মটা ভালো করে দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম। এখানে বলছে যে অপেক্ষাকৃত দীর্ঘ কাজ, অপেক্ষাকৃত দীর্ঘ কাজ অর্থাৎ যে কাজটি আগে থেকেই চলছিল তার জন্য হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এটা আগে থেকেই ঘটতে আছে। আর হঠাৎ করে যেটা ঘটলো মানে হচ্ছে আমি জাস্ট পৌঁছাইলাম, যে কাজটি মাঝপথে ঘটলো তার ক্ষেত্রে কি হবে? পাস্ট সিম্পল। এখানে হোয়েন আই অ্যারাইভড, এটা কি হবে তাহলে? এটা হচ্ছে পাস্ট সিম্পল। আর দে ওয়ার হ্যাভিং, দে ওয়ার হ্যাভিং ডিনার, এটা হচ্ছে কি তোমার কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আমরা যদি পরেরটাতে যাই, এখানে জিজ্ঞাসা করছে হচ্ছে আই রিকমেন্ড দ্যাট। তো এখানে যখন এরকম রিকমেন্ড আরো কিছু শব্দ আছে, এগুলো একটু দেখে নাও এখান থেকে। আই রিকমেন্ড, আই কমান্ড, আই সাজেস্ট, এই ধরনের যদি কোনো ভার্ব থাকে, এই ভার্বের পরে দ্যাট ক্লজটা হবে কি? সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড মানে কি? এখানে দেখো ইংরেজি ভাষায় কিছু নির্দিষ্ট ভার্ব আছে যেগুলো দিয়ে কোনো প্রস্তাব, সুপারিশ, আদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। এই ভার্বগুলোর পর যদি দ্যাট থাকে, ওই দ্যাট যুক্ত ক্লজ থাকে, তবে সেই ক্লজের মূল ভার্বটি সবসময় বেস ফর্মে থাকে। বেস ফর্ম মানে হচ্ছে নর্মাল ফর্ম আর কি, ঠিক আছে? তো যেমন এখানে কি হবে যে আই রিকমেন্ড দ্যাট হি বি টার্মিনেটেড। আচ্ছা, হি বি টার্মিনেটেড কথাটা কেন হয়েছে? আই রিকমেন্ড মানে যে রিকমেন্ড করতেছে বা যে কথাটা বলতেছে সে কিন্তু নিজে টার্মিনেটেড করবে না, সে অন্য আরেকজনকে টার্মিনেট করতে বলতেছে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে হবে আর কি, ঠিক আছে? এই জন্য হি ইজ হবে না, ঠিক আছে? ইজ হবে না, কারণ সে এই আই তো নিজে কাজটা করবে না, বা হচ্ছে হি নিজে টার্মিনেটেড হবে না, সে অন্য আরেকজনের দ্বারা টার্মিনেটেড হবে, এই জন্য এটা হবে হি বি টার্মিনেটেড, ঠিক আছে? এই যে দেখো এখানে হি বি টার্মিনেটেড কেন হলো? এখানে মূলত বাক্যটিতে রিকমেন্ড শব্দটি আছে, হি এর পরে ইজ বা ওয়াজ, মানে সাধারণত ইজ বা ওয়াজ বসার কথা, কিন্তু রিকমেন্ড দ্যাট থাকার কারণে এখানে বেস ভার্ব এর মূল রূপ অর্থাৎ বেস ফর্ম বি বসবে। এখানে ইজ, ওয়াজ বা বিইং ব্যবহার করা ভুল। কেন? কারণ এটা তো ওর নিজে করতেছে না, সেটা আরেকজন করবে, ঠিক আছে?
হি কিন্তু এখানে কাজটা নিজে করবে না, তাকে টার্মিনেট করবে আরেকজন। ঠিক আছে, টার্মিনেট করার মানে ছুটি দিয়ে দেওয়া আর কি, পার্মানেন্টলি। তারপর হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, মানে সবখানেই পানি কিন্তু খাওয়ার মতো পানি নাই। তো এটা কি, এটা হচ্ছে একটা আইরনির উদাহরণ। আইরনি জিনিসটা কি? আইরনি মানে হচ্ছে দেখো, এটা হচ্ছে বিদ্রূপ বা হচ্ছে বক্রোক্তি। এটা কখন হয়? এখানে মানে যা বাস্তবে ঘটেছে আর যেটা ঘটার কথা ছিল তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে, এটাকে বলা হচ্ছে আইরনি। তো এখানে অনেক পানি, তাহলে পানি তো যেহেতু অনেক বেশি আছে তাহলে তো খাবার পানির অভাব হওয়ার কথা না, কিন্তু বাস্তবে একটা ফোঁটাও পানি পান করার মতো নাই। তাহলে এটা একটা উল্টা ঘটনা, আকাশ পাতাল ডিফারেন্স, এগুলোকে বলা হচ্ছে আইরনি। এখানে ম্যাটাফোরটাও দেখে নিতে পারো, এটাও বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে দ্য পুর ড্যাশ মাচ ইন উইন্টার। তো পুর হচ্ছে, দা পুর দ্বারা কি বোঝাচ্ছে এখানে? দা পুর দ্বারা পুরা জাতিটাকে বোঝাচ্ছে, মানে পুরো একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে। তো এরা যেহেতু প্লুরাল নাম্বার, প্লুরালের পরে কি হয়? আর এস বা ইএস যোগ হয় না, ঠিক আছে? এই জন্য দ্য পুর সাফার মাচ ইন উইন্টার। তারপরে কি হবে? এখানে বলছে ওয়েট আনটিল আই কাম। এখানে এই যে আনটিল আই কাম, এই যে লাইনটা আছে, এটা কার কথা বলতেছে? এটা মানে ওয়েট ভার্বটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, একটা ভার্বের ব্যাপারে যখন বর্ণনা দেয় তখন এটা হয়ে যায় অ্যাডভার্ব, অর্থাৎ এই ক্লজটা হবে তখন অ্যাডভার্ব ক্লজ। ওয়েট একটা ভার্ব, অপেক্ষা করো কতক্ষণ, অর্থাৎ ভার্বটার ব্যাপারে এখানে আলোচনা হচ্ছে। আনটিল আই কাম, যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। তাহলে কতক্ষণ অপেক্ষা করবা, এইটার অ্যান্সার পাবা কোথায়? আনটিল আই কাম। অর্থাৎ ভার্বকে যখন বিশেষায়িত করবে বা বর্ণনা দিবে তখন এটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব ক্লজ। এরপরে হচ্ছে সি হ্যাজ ইনফ্লিক্টেড সো মাচ সাফারিং। তার মানে কি? কোনো কিছু চাপিয়ে দেওয়া, খারাপ কিছু চাপিয়ে দেওয়া হলে এখানে কি হয়? ইনফ্লিক্টেড। ইনফ্লিক্টেড মানে হচ্ছে কোনো খারাপ কিছু চাপিয়ে দেওয়া। তো কার উপর চাপিয়ে দিচ্ছে? দ্য ইনোসেন্ট পিপল অফ দ্য কান্ট্রি। এখানে আমাদের হাসু আপার কথা বলতেছে আর কি। সি হ্যাজ ইনফ্লিক্টেড সো মাচ সাফারিং, সে কি করছে? অনেক বেশি সাফারিং দেশের ইনোসেন্ট মানুষের উপর চাপাই দিছে। তো যখন এরকম কারো উপর চাপাই দেওয়া হয় তখন অন অথবা আপন ব্যবহৃত হয় আর কি। এখানে অন অথবা আপন ইউজ করা যেতে পারে। ঠিক আছে, সবার উপর চাপাই দিছে। তারপর হচ্ছে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ব্রেক এ লেগ? এই ব্রেক এ লেগ মানে হচ্ছে এখানে উইসিং এ গুড লাক। এখানে কাউকে শুভেচ্ছা জানানো হচ্ছে, এটার অ্যান্সার। ঠিক আছে, কাউকে শুভকামনা জানানো, উইসিং গুড লাক। আচ্ছা, তারপর কি জিজ্ঞাসা করছে এখানে হচ্ছে দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ। কল্ড অফ মানে কি হয়ে গেছে? মানে খেলা বন্ধ করে দিছে আর কি। কেন? কারণ হেভি রেইনফলের জন্য। তাহলে কল্ড অফ মানে হচ্ছে কি? বাতিল করা বা স্থগিত করা। এটা হচ্ছে কার সাথে মিলে? ক্যান্সেল বা হচ্ছে অ্যাবান্ডনের সাথে মিলে। অ্যাবান্ডন মানে হচ্ছে বাতিল করে দেওয়া, বন্ধ করে দেওয়া। তারপর হচ্ছে আই এনজয় সুইমিং ইন দ্য রিভার। দেখো এখানে কি ঘটনা ঘটছে, এই জায়গাটা থেকে একটা প্রশ্ন আসেই প্রতি বছর, একটু ভালো করে দেখে নাও। আই এনজয় সুইমিং, তো আই এনজয়, এনজয় হচ্ছে একটা ভার্ব, কি এনজয় করে? সুইমিং। তার মানে এখানে ভার্বের পরে এখানে নাউন, সুইমিং হচ্ছে কি? একটা নাউন, সাঁতার। তাহলে সাঁতার যেহেতু একটা নাউন, কোনো একটা ভার্ব এর সাথে যদি আইএনজি যুক্ত হয়, হয়ে সেটা যদি নাউনের মতো কাজ করে তখন সেটা হয়ে যায় জিরান্ড। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে কি? জিরান্ড। তোমরা যেটা করবা এখান থেকে জিরান্ড কোনটা, পার্টিসিপল কোনটা, ইনফিনিটিভ কোনটা ভালো করে দেখে নিবা। আমি জাস্ট এখানে তোমাদেরকে জিরান্ডটা শিখলাম। এখান থেকে একটা প্রশ্ন প্রতি বছরই আসেই। তো এটাই ছিল আমাদের এখানে লাস্ট প্রশ্ন। এরপরে আমরা অন্য একটা সাবজেক্টের প্রশ্ন অ্যানালাইসিস করব। ঠিক আছে।